আজকে এটা জাস্ট একটা ইনফর্মাল ইন্টারভিউ। ইন্টারভিউ বলা ভুল হবে, একটা ইনফর্মাল আড্ডা। এখানে আমরা যেটা নিয়ে ডিসকাস করব যে বহু ছেলেমেয়েকে যেটা দেখা যায় আজকালকার দিনে দাঁড়িয়ে, গ্র্যাজুয়েশন করবার পরে বা মাস্টার্স করবার পরে তারা বিএড করেছে, এবং বিএড করবার পরে আলটিমেটলি সেই বিএড ডিগ্রিটা, যেহেতু আমাদের রাজ্যে এসএসসির কোনো দেখা নেই, 1 দশক হতে চললো, সুতরাং এই বিএড ডিগ্রিটা কোনো কাজে লাগছে না। জাস্ট একটা সার্টিফিকেট ঘরে রেখে দিয়ে সেটাকে মানে যত্নে লালন করা, সেটা কোনো কাজে লাগছে না। কেউ হয়তো সেটার আশায় বসে আছে কবে এসএসসি হবে, কেউ হয়তো সেই ফিল্ড ছেড়ে কমপ্লিটলি একদম কম্পিটিটিভ পরীক্ষার লাইনে চলে এসেছে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাস করবো। এটা আমি ক্লার্কশিপের পরে একটা ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী ধাপ কী হবে, আমাদের এর পরের রূপরেখাটা কী হবে, কীভাবে আমরা প্রস্তুতি নেব। এই বিষয়টা নিয়ে আজকে হচ্ছে আমাদের ডিসকাশন, যে যাদের বিএড ডিগ্রি একটা রয়েছে সেই বিএড ডিগ্রিটাকে আমরা কাজে লাগাবো কীভাবে। এবং এইটা বলার জন্য আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছেন প্রদীপ শাসমল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত আমার দেখা, মানে আমি বিন্দুমাত্র বাড়িয়ে বলছি না, অন্তত আমার দেখা এই ফিল্ডে কেরিয়ার কাউন্সেলর বলো বা টিচার বলো, বা এই ফিল্ডে একদম মানে দুর্দান্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, যার কাছ থেকে ওই ডিরেক্ট ফ্রম দ্য হর্সেস মাউথ যেটা বলা হয়, সেই জিনিসটা যার থেকে একদম পারফেক্টলি পাওয়া যাবে, রূপরেখা বা গাইডলাইন, যারা বিএড করেছে তারা কীভাবে কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনের সাথে সাথে এই জিনিসটাকে নিয়ে খানিকটা এগোনোর চেষ্টা করবে, বা সম্পূর্ণ যারা এটার প্রতি একদম মোটিভেটেড রয়েছে তারাই বা কীভাবে এগোবে, এই বিষয়টা নিয়ে যার থেকে আমরা একদম সঠিক গাইডলাইনটা পাবো, তিনি আজকে আমাদের সাথে রয়েছেন, শ্রী প্রদীপ শাসমল। যারা বিএড করেছে অথচ কম্পিটিটিভ লাইনে, তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা যারা বিএড করেছো হয়তো মানে শখে করেছো বা দায়ে পড়ে করেছো অথচ কম্পিটিটিভ লাইনে, তাদের কিন্তু এটা একটা এক্সট্রা মানে এলিজিবিলিটি তোমরা ভাবতে পারো। আর সব থেকে বড় কথা যে আমাদের কিন্তু সেন্ট্রালের যে টিচিং জবগুলো আছে বা অন্যান্য স্টেটের, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে কিন্তু দুটো পেপার থাকে আমাদের। একটা হচ্ছে সাবজেক্টের পেপার, আর একটা হচ্ছে কিন্তু আমাদের পেপার ওয়ান। পেপার ওয়ানে আমাদের যেমন হিন্দি ল্যাঙ্গুয়েজ থাকে, ইংলিশ থাকে, ম্যাথ থাকে, জিআই থাকে, জিকে থাকে, পার্সপেক্টিভ অফ এডুকেশান বা বিএডের বিভিন্ন জিনিসপত্র যেগুলো থাকে, পেডাগজি থাকে, সেইগুলো কিন্তু পেপার ওয়ানে থাকে। আর পেপার টু হচ্ছে আমাদের পুরোপুরি সাবজেক্ট। তো একটা জিনিস খেয়াল রাখবে, সেন্ট্রালের ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় এই যে পেপার ওয়ানে যে কমন সাবজেক্টগুলো, এগুলোর কিন্তু কোনোটারই লেভেল কিন্তু কম হয় না, লেভেল কিন্তু নিচু হয় না। কীরকম, ধরো ইংলিশের তুমি সেন্ট্রালে যে কোনোই কম্পিটিটিভ এক্সাম দাও না কেন আর টিচিং জবে দাও না কেন, একই রকম লেভেল হয়। সেরকম জিআই বা বিভিন্ন জিকে একই রকম লেভেল, কারেন্ট অ্যাফেয়ার্স, কোনো কিন্তু লেভেলের কিন্তু কমতি নেই। ফলে যারা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো, তাদের কিন্তু পেপার ওয়ানটা ক্র্যাক করা সুবিধে। আচ্ছা, পেপার টু সাবজেক্টের ক্ষেত্রে বলি, পেপার টু মোটামুটি পুরোপুরি এনসিইআরটি বেসড। যাদের ক্ষেত্রে মনে করবে যে এনসিইআরটি ছাড়া আরও কিছু বই লাগবে, সেগুলোও আছে বাজারে অ্যাভেলেবল, যেমন আর গুপ্তা, তারপর হচ্ছে আরিহান্টের, এই বইগুলো সাবজেক্টের জন্য অ্যাভেলেবল। তবে সাবজেক্টটা খুব একটা কঠিন না, সাবজেক্টটা খুবই সোজা, এনসিইআরটি বই করলেই হবে। আর পেপার ওয়ানের জন্য এরকম আছে আর গুপ্তার বই, প্রতীক শিবালিকের বই, তো আরিহান্টের বই, উৎকর্ষের বই, এইগুলো আছে। মোটামুটি তোমরা যদি ভাবো যে একটা 3 মাসের একটা টাইম নেবে, শুধুমাত্র 3 মাস, কিন্তু বেশি লাগবে না তোমাদের। 3 মাসই প্রত্যেক দিন মোটামুটি 6-7 ঘন্টা করে যদি পড়ো, 3 মাসের টাইম কখন নেবে না, যখন ধরো তোমাদের কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, ধরো ইএমআরএস এর অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, এনভিএস এর অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, বা কেভিএস এর অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। এখানে এমনটা নয় যে একবার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে 10-12টা কেস হবে, কারণ দিল্লি হাইকোর্টে কেস করতে গেলে অনেক টাকার দরকার হয়। সেটা কিন্তু আমাদের মানে কলকাতা হাইকোর্টে যে কেসটা 10-12 হাজার টাকা দিয়ে করা যায় না, সেরকমভাবে হয় না ওখানে। তো সেই জন্য এরকম কেস টেসের বালাই নেই, এত করাপশানও নেই। সেই জন্য মোটামুটি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার 2.5 মাস 3 মাস পরে হয়। তোমরা মোটামুটি বুঝতে পেরে যাবে যে কবে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, আগে থেকে ওরা বলে দেয় এই দিন ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট আসছে, তখন থেকে তোমরা পড়া শুরু করবে। বাকি যে তোমাদের পড়া, কম্পিটিটিভ এক্সাম, অন্য কিছু সব ভুলে যাবে, এরকম কোনো পরীক্ষা আছে বা ছিল বলে সব ভুলে যাবে। সেই সময় শুধু কি করবে, ওই টিচার রিক্রুটমেন্টের যে এক্সামগুলো, সেটা নিয়ে শুধু ভাববে। তো বইগুলো তো তোমাদের বললাম, সেই বইগুলো পড়বে। আর সাবজেক্টটা যেহেতু খুব সোজা থাকে, সেজন্য তোমরা যারা অনেক দিন শিফট করে গেছো, সাবজেক্ট থেকে অনেক দিন দূরে সরে গেছো, তাদের কিন্তু খুব একটা সমস্যা হবে না। তো সেজন্য ওইদিকে যেতে পারো। যেটা দিয়ে আমার শুরুটা করা উচিত ছিল, যে আমার সঙ্গে প্রদীপদা রয়েছে,
প্রদীপদা এখনো পর্যন্ত মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্টের যে ধরনের টিচার রিক্রুটমেন্টগুলো হয়, শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের না, স্টেট গভর্নমেন্টের বিএড ডিগ্রি থাকলে যে ধরনের পরীক্ষাগুলো দেওয়া যায়, শুধু বিএড ডিগ্রি নয়, তার সঙ্গে অন্যান্য বিভিন্ন পরীক্ষা, মোটামুটি সমস্ত পরীক্ষার রিটেন হোক, ইন্টারভিউ হোক, বহু ইন্টারভিউ বোর্ডে আজ পর্যন্ত বসেছে, বহু অভিজ্ঞতা সম্পন্ন। তো আমি প্রদীপদার কাছে এই জিনিসটা আগে মানে জিজ্ঞাসা করছি তোমাদের সবাইকে জানানোর জন্য, যে এখনো পর্যন্ত প্রদীপদার অভিজ্ঞতায় মানে মানে প্রদীপদার ঝুলিতে ঠিক কী কী ধরনের অভিজ্ঞতা রয়েছে, সেই সমস্তগুলো মানে ইন্টারভিউ, রিটেন ক্র্যাক করা, ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নেওয়া, কী কী ধরনের পরীক্ষাগুলো ক্র্যাক করেছে, এবং মানে তোমাদের এটা তো একটা জানা প্রয়োজন যে যার থেকে আমি শুনছি তিনি কি করেছেন, এটা সবার একটা প্রশ্ন থাকে। মানে এটা ওই টাইপের বিষয় নয় যে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি যারা, আমি সেই ধরনের কাউকে খুব একটা এখানে আনার চেষ্টা করছি না। যিনি প্রকৃত জ্ঞানী, যার কাছে প্রকৃত জ্ঞান রয়েছে এই বিষয়গুলো নিয়ে, আমি সেরকম কাউকে আনার চেষ্টা করেছি। তো সেই জন্যই প্রদীপদাকে এটা জিজ্ঞাসা করবো যে তুমি একটুখানি বলো সবাইকে সম্পূর্ণ অভিজ্ঞতার ঝুলিটা একটু সংক্ষেপে, মানে সবটা আমি বলতে বলছি না, তুমি তোমার মতো করে একটু বলো বিষয়টা। আচ্ছা, মোটামুটি যদি টিচার রিক্রুটমেন্টের জবের কথা বলি, তো আমরা যেগুলো দিতে পারি এসএসসি ছাড়া, এসএসসি হলে তো সবাই দেবে, পুরো একটা উৎসব চলবে। সেগুলো ছাড়া যেগুলো দিতে পারি, যে আমাদের বিভিন্ন ধরনের যারা স্বশাসিত স্কুলগুলো আছে, যেমন প্রণব বিদ্যাপীঠ, রামকৃষ্ণ মিশন, বা বিভিন্ন মাইনরিটির যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোতে আমরা দিতে পারি। আচ্ছা, এছাড়া আছে নবোদয় বিদ্যালয় দিতে পারি, কেন্দ্রীয় বিদ্যালয় দিতে পারি, সৈনিক স্কুল দিতে পারি, তারপরে ইএমআরএস দিতে পারি, এগুলো দিতে পারি। এছাড়া বিভিন্ন স্টেটের, যেমন উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড বা বিহারের কিন্তু পে স্ট্রাকচারও খুব বেশি, এগুলো আমরা দিতে পারি। তো আমার ক্ষেত্রে বাইরের রাজ্যগুলো দেওয়ার দরকার পড়েনি, সেজন্য দিইনি। কিন্তু যেগুলো দিয়েছি, ধরো নবোদয়, কেভি, এমআরএস তো সদ্য হলো, তো দেওয়ার দরকার পড়েনি। সৈনিক স্কুল এইগুলো দিয়েছি। এছাড়াও ডিপার্টমেন্টাল স্কুল, যেমন ধরো অর্নেস ফ্যাক্টরি বোর্ড আগে ছিল, এর হতো। এখন যেমন হচ্ছে অ্যাটমিক এনার্জি আর যে স্কুলগুলো, AEES, রিসেন্ট ভ্যাকেন্সিও আসছে প্রায় 1500 থেকে বেশি। এছাড়া আমি AWES, আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি, মানে আর্মি পাবলিক স্কুল, যদি আর্মি পাবলিক স্কুল হচ্ছে কিন্তু প্রাইভেট স্কুল। তো আর সৈনিক স্কুল কিন্তু PPP মডেলে চলে। তো মোটামুটি সব যতগুলো বললাম বাইরের স্টেটের গুলো ছাড়া, যেহেতু দেওয়ার প্রয়োজন পড়েনি, সবগুলোতেই মোটামুটি ফাইনাল সিলেকশন পর্যন্ত হয়েছে। এবার যাইনি সেটা আলাদা কথা, যতদিন বাঁচি ততদিন পরীক্ষা দিতে যেতে হবে। এইগুলো তোমরাও দিতে পারবে। এক্ষেত্রে একটা কথা বলি, যে যারা ধরো টিজিটির জন্য মানে এলিজিবল, তারা কিন্তু অবশ্যই সিটেটের ফর্ম ফিল আপটা করবে, সিটেট পেপার 2 ফর্ম ফিল আপটা করে রাখবে। টিজিটি ধরো আমরা কেমিস্ট্রি, ফিজিক্স এরা এলিজিবল নই, বা যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা যদি তোমরা 3 বছর না পড়ো, মানে গ্র্যাজুয়েশনে 3 বছর না পড়ে, সেটাতে এলিজিবল নয়। তো যারা এলিজিবল তারা কিন্তু সিটেটটা পড়ে সিটেট পেপারটা পরীক্ষা দেবে এবং ক্র্যাক করে রাখবে। আর পিজিটির জন্য তো সিটেট লাগে না, যদিও মানে নতুন এনসিএফে বলছে যে সিটেট করতে হবে, তখন যখন করবে তখন দেখা যাবে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, বিএড থাকলে যেটা আরেকটা ভালো জিনিস করতে পারবে, সেটা হচ্ছে আমাদের SIS, মানে সাব ইন্সপেক্টর অফ স্কুল। এখানে কিন্তু যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো, তাদের জন্য আরও বেশি সুযোগ। কারণ তোমাদের হচ্ছে কিন্তু 50 নাম্বার হচ্ছে বিএড, আর 50 নাম্বার হচ্ছে ম্যাথ, GIGK, এইগুলো থাকে। তো সেক্ষেত্রে তোমাদের একটা জিনিস বলবো, তোমরা মাঝে মধ্যে বিএডের বইটা একটু ভালো করে পড়বে। বিএডের বিভিন্ন ধরনের যে তোমাদের প্রিন্সিপালগুলো আছে, বিভিন্ন ধরনের থিওরেমগুলো আছে, বিএডের বিভিন্ন রকমের জিনিস, পেডাগজি, একটু একটু করে দেখবে, মজার পাবে। এবার বেশিরভাগই তো ধরো সিরিয়াসলি বিএড করনি, এটা একটা সমস্যা, কিন্তু সেই সমস্যাটা কোনো সমস্যা নয়। কিন্তু একটা জিনিস তোমাদের বলবো, যখন পড়বে না, বিশেষ করে বিএডটা, টেক্সট বুকটা পড়বে। কারণ 10টা যদি এই বাজারের বুক পড়ো, 10টা বই 10 রকম হয়, মানে কীরকম উত্তর আছে, উল্টোপাল্টা উত্তর, সেটা ভাববে না, তাহলে কিন্তু তোমাদের SISটা ক্র্যাক করা কঠিন হবে। একটা জিনিস, যে ধরো এই মুহূর্তে যারা, অনেকেই তো বিএড করে বসে আছে, 1 দশকের কাছাকাছি এসএসসি হয়নি, তো এই পুরো ব্যাচটা যারা, মানে পরপর ব্যাচগুলো সমস্ত ছেলেমেয়েরা সবাই মোটামুটি টিচিং লাইনে। আমি রিসেন্টলি ডেসক্রিপটিভ ব্যাচ একটা শুরু হয়েছে, সেখানে আমি দেখলাম, আমি সবাইকে বলি যে নিজের সম্বন্ধে লিখতে। তো সেই খাতাগুলোর মধ্যে আমি যেটা কমন পেলাম বেশিরভাগ খাতায়, যে আমি বিএড করেছি, বিএড করার পরে সেটা কোনো কাজে লাগেনি, তাই আমি কম্পিটিটিভ ফিল্ডে চলে এসেছি, সেই লাইনটা পুরোপুরি ছেড়ে কম্পিটিটিভ ফিল্ডে চলে এসেছি। এবার যারা ধরো কম্পিটিটিভ ফিল্ডে পুরোপুরি চলে এসেছে, তুমি বলছো যে তাদের ক্ষেত্রে
খুব একটা অসুবিধা হবে না জিনিসটাকে মানে যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে সেটাকে আম, সেটার সঙ্গে মানিয়ে নেওয়া বা পড়াশোনা করাটা খুব একটা কিছু অসুবিধাজনক হবে না। আমি যেটা জিজ্ঞাসা করছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে কম্পিটিটিভ পরীক্ষার পড়াশোনা করার সাথে সাথে অ্যাডভার্টাইজমেন্ট যখন আসবে, ধরো 2 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে, যখনই আসুক না কেন, সেটা যে কোনো ধরনের মানে সেন্ট্রালের পরীক্ষার তুমি যে পরীক্ষাগুলোর কথা বললে সেগুলো হোক, বা যদি এসএসসিও আসে, এই সাবজেক্টের পড়াশোনাটাকে কীভাবে করবে? কারণ অনেকেই আছে যারা সাবজেক্ট ভুলে গেছে একেবারে, বহুদিন আগে পড়াশোনা করে এসছে, এখন একদম কম্পিটিটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত, বিএডটা মাঝখানে হয়তো কোনোভাবে করে ফেলেছিল। তারা কীভাবে মানে সাবজেক্টের প্রতি নজর দেবে? সেটা এখন থেকেই দেওয়া উচিত, নাকি যখন নোটিফিকেশন বেরোবে তারপরে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে? তো সেন্ট্রাল বা হচ্ছে বাইরের স্টেটের পরীক্ষাগুলোতে কিন্তু সাবজেক্টটা একটু সহজই হয়। তো সেই জন্য কী করতে হবে, এনসিইআরটি পুরোটা গুলে খেতে হবে, আর যে বইগুলো বললাম গুলে খেতে হবে। এখানে একটা জিনিস বলবো, যেই চ্যাপ্টারগুলো কমন চ্যাপ্টার মানে গ্র্যাজুয়েশনের সঙ্গে এইচএসের কমন চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো একটু গ্র্যাজুয়েশনটা পড়ে নিতে হবে ওই বইটা, কিন্তু আগে ওটা পড়তে হবে এনসিইআরটি। যারা টিজিটি দেবে তারা যেমন মানে হচ্ছে 6 থেকে হচ্ছে 12 পর্যন্ত বইগুলো পড়বে এনসিইআরটি, কিন্তু যারা হচ্ছে পিজিটি দেবে তাদের শুধু 11-12 বইগুলো পড়লেই হবে। এনসিইআরটিটা মাস্ট, আর যে চ্যাপ্টারগুলো কমন থাকবে মানে পিজিটির জন্য সেই চ্যাপ্টারগুলো শুধু গ্র্যাজুয়েশনটা পড়তে হবে। তো সাবজেক্টটা খুব একটা কঠিন নয়, আবারও বলছি, কিন্তু এসএসসির ক্ষেত্রে সাবজেক্টটা একটু কঠিন হয়, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনটাও পড়তে হবে। তো 3 মাস কেউ যদি প্রত্যেকদিন 6 ঘন্টা করে পড়ে, মোর দেন এনাফ। তো এইটুকু আমি দেখেছি যে একটা ছোট্ট মানে টাইমের মধ্যে কি হয়, আমি যদি এখন থেকে পড়ি না তাহলে জিনিসটা ভালো হয় না। যখন আমাদের এক তরকারি ভাত খাই তখন তরকারিটা খুব ভালো হয়, মায়েরাও খুব ভালো রান্না করে, বাড়ির সবাই খুব ভালো রান্না করে। এক তরকারি না, একটা তরকারি দিয়ে খেতে হবে, তো তো ভালো করে করতে হবে। যখন দেখবে 3, 4, 5টা তরকারি করবে, তখন 2, 3টে তরকারি ভালো হয়নি, হবে না, তাতে কোনো সমস্যা নেই। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে আমি যেহেতু অন্য ফিল্ডে আছি, আমাকে সুইচ করতে হবে। আমি যদি মিশিয়ে দিই জিনিসটা তাহলে সমস্যা। সেই জন্যই বলছি যে 3 মাস 3.5 মাস যেই টাইমটা পাবো, আমি যে অন্য কিছুর জন্য খাটছি সেটা আমার মাথা থেকে বের করতে হবে। কারণ এই বয়সে এসে যেটা সবথেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে আমি কিন্তু সব জিনিসগুলো একসঙ্গে নিয়ে যেতে পারবো না, একসঙ্গে চলতে পারবো না। আমাকে কিছুটা ত্যাগ করতে হবে। ত্যাগ জিনিসটা জানতে হবে যে কোনটা ত্যাগ করতে হবে, কোনটা নিতে হবে। যে আমরা অনেক সময় করি না লুডো খেলার সময়, যে একটা ঘুঁটিকে কাটি না, কাটলে কি হয়, যদি কাটি দেখছি পেছনে হচ্ছে আমি যখন স্টার থেকে বের করে দেবো পেছনে হয়তো 2টো ঘুঁটি আসছে, আমাকে কেটে দেবে। সেই জন্য আমাকে কোনটা ছাড়তে হবে, কোনটা ধরতে হবে, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। 3 মাস থেকে 3.5 মাস মোর দেন এনাফ, এইটুকু বলতে পারি। কিন্তু ওই 3 মাস বা 3.5 মাস ভালো করে শুধু ওটার জন্যই পড়তে হবে। সিটেট তো রিসেন্টলি হলো, গতকাল এবং পরশুদিন সিটেট হলো। তো এরপরে মানে আগামী কয়েক মাসের মধ্যে ঠিক কী কী ধরনের ভ্যাকেন্সি, আমরা তো প্রচুর শুনছি যে ইএমআরএস এর বোধহয় ভ্যাকেন্সি আসবে, কেভিএস, এনভিএস, এই সমস্তগুলো শোনা যাচ্ছে। কী কী ধরনের ভ্যাকেন্সি সামনে আছে? মানে 2025কে কেউ যদি টার্গেট করে এই পরীক্ষাগুলোর জন্য, টিচিং জবের জন্য, যাদের বিএড আছে তারা যদি সেন্ট্রালের, আমি এসএসসির কথা বলছি না, আমি সেন্ট্রালের যে পরীক্ষাগুলো বা অন্য রাজ্যের যে পরীক্ষাগুলো যেগুলোর কথা তুমি বললে, মেনশন করলে, যে এইগুলোর মানে এই অপশনগুলো খোলা রয়েছে আমাদের সামনে, 2025কে যদি টার্গেট করা হয়, 2025-এ আমাদের জন্য কী কী ধরনের অপরচুনিটি আসছে? একটা জিনিস বলে, এই 2025 আর 26-এর মধ্যে আমাদের যেগুলো আসবে, ইএমআরএস তো আসবে, সেটা মোটামুটি 18 থেকে 20 হাজারের মতো। এনভিএস কেভিএসও প্রচুর আসবে। কে যারা পিআরটি দিতে চাও, এখানে বিএড ছাড়াও অনেকে আছে, তো ডিএলএড যারা পিআরটি দিতে চাও তাদের তো সিটের পেপার 1 লাগবে, আর সেটা শুধু কেভিএস এর জন্য অ্যাপ্লিকেবল। তো এই 3টে স্কুলে মোটামুটি ধরে রাখো টোটাল 35 থেকে 35 হাজারই মতো ধরো এই 2 বছরে আসবে। এবার সেন্ট্রালের একটা ব্যাপার হচ্ছে, সেন্ট্রালে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, মানে আসবে এইটুকু ধরে রাখো। এবার ভাবো যে 1 বছর 1.5 বছর এরকম নয়, ওখান থেকে ধরো পারমিশন হলো, ওখানে ব্যাপারটা হয় যে রেগুলার ট্রান্সফার হয়, তো একটা রেগুলার ট্রান্সফার হয়, বাধ্যতামূলক ট্রান্সফার বা এমনি নিজের স্বইচ্ছায় ট্রান্সফার নেয়। তারপরে ভ্যাকেন্সিগুলো আসে, আপডেট হয়, এই জন্য একটু টাইম লাগে। বা লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন হয়, ডিপিসি বসে মানে ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি। এইগুলো করতে 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 কী হয়, যে ভ্যাকেন্সিটা তারপরে ওরা ছাড়ে। তো মোটামুটি একটা কাজ চলছে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এলে মোটামুটি 2 থেকে 2.5 মাস টাইম পাবে। আর সবই তো এখন অনলাইনে পরীক্ষা হয়। তো এইটুকু মনে রেখো, মাথায় রেখো, তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো যে আমি এরকম ভ্যাকেন্সি যেদিনই আসবে অ্যাডভার্টাইজমেন্টের খবর পাবা সেদিন থেকেই শুরু করব। এখন থেকে শুরু করলে তোমরা পড়াশোনাও করবে না, এই বয়সে পড়া সম্ভব নয়। তোমরা কিছু না দেখলে পড়াশোনা করবে না, তার থেকে না পড়াই ভালো। তো মেন্টালি প্রিপেয়ার হোক যে আমি এইভাবে একটা প্ল্যান নিয়েছি। এখন যতটা পারে কম্পিটিটিভ এক্সামের জন্য যা খাটছো, যেভাবে খাটছো সেভাবে খেটে যাও।
তো সেটা মাথায় রেখে খেটে যাও, কিন্তু যেদিন থেকে ওইটা শুনবে সেদিন থেকে এটা স্টপ করে দিয়ে পুরোপুরি ওই দিকে ঢুকে যাও, তবেই ঠিক হবে। শিফটিংটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে AEES, যেটা অ্যাটমিক এনার্জি স্কুলগুলোতে মোটামুটি যা দেখলাম 1500+ একটা ভ্যাকেন্সি আসতে পারে, কিন্তু এইগুলোতে একটু ডেমো ইন্টারভিউতে একটু টাফ হয়। আর যারা জেনুইন মানে নিজেকে যোগ্য মনে করছে তারা ওইদিকে যেতে পারো, ঠিক আছে? তো এর অ্যাটমিক এনার্জিরগুলো মোটামুটি সব মিলিয়ে 30 থেকে 35 হাজার বা তারও বেশি ভ্যাকেন্সি আসবে এই 2 বছরের মধ্যে। কখন আসবে কেউ জানে না, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তো মেন্টালি প্রিপেয়ার থাকবে, কিন্তু প্রিপারেশন নিও না। প্রিপারেশন নিলে কিন্তু তোমার মনে হবে যে তুমি ধরো কোথাও একটা খেতে যাচ্ছ, তুমি রাস্তায় যেতে যেতে দেখবে ডালমুট খাবে, দেখবে তোমার পেটটা ভরে যাবে, তুমি আর গিয়ে খেতেই পারবে না ঠিকঠাক করে। এই ব্যাপারটা যেন না হয়, কারণ তোমাদের বয়স বাড়ছে। তো যদি বয়স কম থাকলে তখন বলা যেত, বয়স বেশি আছে বলে এই ব্যাপারটা বলছি। এবার একটা জিনিস বলো, যে যারা ধরো এই পরীক্ষাগুলোর জন্য পড়াশোনা করবে, অনেকেরই প্রথম থেকে প্রশ্ন থাকে যে কিভাবে পরীক্ষা হবে, পরীক্ষার সিলেবাস কি আছে, পরীক্ষা কতগুলো ধাপে হবে। এইগুলোর জন্য প্রচুর ইউটিউব ভিডিও অ্যাভেলেবেল আছে। সমস্ত পরীক্ষাগুলোর জন্য কিভাবে পরীক্ষা হয়, কতগুলো স্টেপে পরীক্ষা হয়, কী সিলেবাস থাকে, একটু যদি প্রিভিয়াস ইয়ার্স ঘাটাঘাটি করা হবে, একটু যদি গুগল সার্চ করা হয়, সেগুলো সব পাওয়া যায়। তো এইখানে আমার দুটো প্রশ্ন। 1 নম্বর হচ্ছে, যদি একটু সংক্ষেপে বলো, সিটেট তো তোমার কেভিএসের জন্য লাগছে, সিটেট পেপার 1 পেপার 2, যারা ডিএলএড আছে তাদের জন্য পেপার 1, মানে পিআরটির জন্য, টিজিটির জন্য পেপার 2, পিজিটির জন্য লাগছে না। তো এই পরীক্ষাগুলোর জন্য কোন পরীক্ষা, মানে সমস্ত পরীক্ষাগুলো মিলিয়ে যদি আমি একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে বলতে চাই, তাহলে মোটামুটি কতগুলো ধাপ পেরোতে হয়, ইন্টারভিউ কোন কোনগুলোতে থাকে, ইন্টারভিউ বা ডেমো ক্লাস এগুলো কোন কোনগুলোতে থাকে, এই বিষয়টা। আর দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে একটা বিষয় অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ওই দুয়ারে স্কুল পাবো কিনা। তো এই দুয়ারে স্কুলের ধারণা নিয়ে যারা রয়েছে, এই চাকরিগুলোর জন্য যারা করতে যাবে, সেটা কেভিএস হোক, এনভিএস হোক, এমআরএস হোক, যেটাই হোক না কেন, তো সেখানে দুয়ারে স্কুল পাবে কিনা, নাকি একদম প্রথমেই মাইন্ডসেট ঠিক করে নিতে হবে যে আমার চাকরি চাই নাকি আমার দুয়ারে স্কুল চাই, কোনটা চাই, এই দুটো তুমি একটুখানি বলো। আচ্ছা, যারা হচ্ছে পিআরটি দেবে, মানে কেভিএস এর জন্য পিআরটি দেবে, তাদের সিটেড পেপার 1 পাস করতে হবে। সেই সঙ্গে হচ্ছে রিটিন যেটা থাকবে 150 কে 180, সেটা পাস করতে হবে। তারপর ইন্টারভিউ কাম ডেমো একসঙ্গেই হয় দুটো। টিজিটির ক্ষেত্রে বলি, যে নবোদয় হোক আর কেভিএস হোক, দুটোতেই হচ্ছে, বা ইএমআরএস হোক, তিনটেতেই হচ্ছে আমাদের কি হয়, যে সিটেড পেপার 2 পাস করতে হবে, তারপরে রিটিন পাস করতে হবে। ইএমআরএসে কিন্তু কোথাও কোনো ইন্টারভিউ নেই, মানে নাইদার ইন হচ্ছে টিজিটি, নর ইন হচ্ছে পিজিটি। তো ওইটা বাদ রাখছি। বাকি ক্ষেত্রে তো আমাদের মানে নবোদয় বা কেভি দুটোতেই কিন্তু ইন্টারভিউ কাম ডেমো হয়। মানে সিটেড পেপার 1 পাস করতে হবে, তারপরে রিটিন পাস করতে হবে, তারপরে ইন্টারভিউ কাম ডেমো। পিজিটির ক্ষেত্রে সিটেড লাগবে না, শুধুমাত্র রিটিন পাস করতে হবে, তারপর হচ্ছে ইন্টারভিউ কাম ডেমো, ঠিক আছে? আর ইএমআরএসে কোনো ইন্টারভিউ বা ডেমো নেই, এটা একটা ব্যাপার। সেকেন্ড কথা হচ্ছে যে পোস্টিং পোস্টিং যেখানে খুশি, যাকে খুশি, যেখানে খুশি দিতে পারে। এমন হয়েছে কেউ 35 র্যাঙ্ক করেছে, তাকে হয়তো কলকাতাতেই দিয়েছে, কেউ 1 র্যাঙ্ক করেছে, তাকে তাওয়াং পাঠিয়ে দিয়েছে। না, আমার নিজের ক্ষেত্রেও দেখেছি। তো এরকম হয়েছে। তো এরকম কোনো ব্যাপার নেই। এবার ব্যাপারটা হচ্ছে, এখানে তো চিরস্থায়ী বন্দোবস্তের কিছু নেই, বা দুয়ারে গাইনি, বাড়ির ভাত খাইনি, এরকম ব্যাপারটাও নেই। কারণ প্রত্যেককেই প্রত্যেকটা ধাপে একবার করে কিন্তু যে আমাদের হার্ড স্টেশনে যেতে হবে, সেই জন্য প্রথমের দিকে যদি চলে যাওয়া যায় সেটা কিন্তু ভালো। এবার কেউ হচ্ছে ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটিতে প্রমোশন পেয়েছে, বা পরীক্ষা দিয়ে প্রমোশন পেয়েছে, তাকে কিন্তু সেই ধাপে আবার একবার যেতে হবে, হার্ড স্টেশন, ঠিক আছে? মানে হার্ড স্টেশনে মানে অনেক জায়গা, যে তাওয়াং হতে পারে, তোমাকে হচ্ছে কার্গিল যেতে হতে পারে। এই হুগলিরই একজন পিজিটি ইংলিশে আমার পরিচিত, সে কার্গিল গেছে। কিন্তু হার্ড স্টেশনে গেলে একটা জিনিস সুবিধে, 1.5 বছর 2 বছরের মধ্যেও তুমি কিন্তু ট্রান্সফার পেয়ে যাবে। এখানে আরেকটা জিনিস আছে, যে স্পাউস গ্রাউন্ডে কিন্তু ট্রান্সফার হয়, মানে ওয়াইফ বা হাজব্যান্ড যদি চাকরি করে, তো তার মোটামুটি 100 কিলোমিটার মধ্যে ওরা ট্রান্সফার দিয়ে দেয়, 100 কিলোমিটার স্পাউস গ্রাউন্ড। এছাড়া তো অনেক কিছু গ্রাউন্ড আছে, তো সেইগুলো পরে অ্যাপ্লাই করা যেতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে স্বভাবতই চেষ্টা করে কাছাকাছি রাখার, কিন্তু গতবারে তো দেখলাম যে কেভিএসএ সেই নর্থ ইস্টে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, সেই মণিপুর পাঠিয়ে দিয়েছে, যেখানে খুশি পাঠিয়ে দিয়েছে। তো যেখানে খুশি তোমাদের ট্রান্সফার দিক, ট্রান্সফারের জন্য ভাববে না, বা পোস্টিংয়ের জন্য ভাববে না। তবে একটা জিনিস খেয়াল করবে, যারা চাকরি পাবে তারা প্রথম মাসের বেতনটার জন্য ওয়েট করবে। সেই বেতনটা ঢোকার পরে তোমাদের আর কিছু মনে হবে না যে আমি চাকরিটা ছাড়বো না, করতে এসে ভুল করছি। শুধু এইটুকু বলতে পারি।
আরেকটা জিনিস, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো, তোমরা জানো সিজিএল বা কম্বাইন্ড এইচএস লেভেল বা এরকম টাইপের যে পরিমাণ তোমাদের লেবার দিতে হয়, যত বছর ধরে লেবার দিতে, তোমরা নিজেরা জানো কি 1.5 বছর 2 বছর, একটা প্রিলি ক্র্যাক করার পরে মেইন ক্র্যাক করেছো, এরকম খুব কম উদাহরণ আছে। কিন্তু এখানে মাত্র 3 মাস বলছি তোমাদের, 3 মাসেই কিন্তু তোমরা কিন্তু 4800 গ্রেড পেয়ে 4600 গ্রেড পেয়ে এই পেয়েরগুলো কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। পোস্টিং নিয়ে কেউ ভাববে না। যারা অন্য কোনো চাকরি করছো, মানে খুব আরামে চাকরি করছো, তারাও ফার্স্ট্রেটেড, জানি যে কোথাও ডিএ পাচ্ছ না, কোথাও মানে চাপে থাকছো, সেই জায়গায় কিন্তু এই স্কুলগুলোতে তোমার যেমন পেয়েও ভালো আর মজা পাবে, মানে পড়িয়ে কিন্তু আরাম পাবে। যে আমাদের লোকাল যে স্কুলগুলোতে পড়িয়ে তোমাদের কোনো আরাম নেই বা হচ্ছে তোমাদের আপডেটেড হতে পারছো না, সেই ব্যাপারটা থাকবে না। আচ্ছা, এখানে একটা জিনিস, মানে এটা সত্যিই তাই যে সিজিএল যখন দিচ্ছে সেখানে একটা 4200 বা 4600 গ্রেড পে পাওয়া সেটা স্বপ্নের মতো ব্যাপার, এবং 4800 গ্রেড পে যেটা হয় ডাবলএও যেটা হয় সেটা তো এবছর আসেইনি। মানে এবছর যে সিজিএলটা হলো সেখানে ডাবলএওর কোনো ভ্যাকেন্সিই ছিল না। তো এবং এইখানে কি হচ্ছে, মানে এখানে সরাসরি তুমি মানে পিআরটিতে যদি ঢোকো, প্রাইমারি টিচার হিসেবে যখন ঢুকছো, তো সেখানেই তোমার 4200 গ্রেড পেতে তুমি ঢুকছো, বা তারপরে 4600 4800 এই সমস্তগুলো তো রয়েছেই, টিজিটি পিজিটি এইসবগুলোর ক্ষেত্রে তো ওগুলো রয়েছেই। সুতরাং এটা একটা মানে খুব ভালো অপরচুনিটি। আরেকটা জিনিস এখানে জিজ্ঞাসা করি যে আগে একটা কনসেপ্ট ছিল, মানে ইভেন আমিও যখন প্রথম দিকেই পরীক্ষা টরীক্ষাগুলো দিয়েছি, তখন এই কনসেপ্টটা ছিল যে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেপুলেরা এইসবগুলো পায় না, এগুলো সব বাইরের ছেলেপুলেরা পায়। পশ্চিমবঙ্গের মানে সেই লিস্টে যদি আমরা খুঁজে হয়তো একটা দুটো বাঙালি নাম পাওয়া যেত। তো এই সিনারিওটা এখন চেঞ্জ হয়েছে অনেকটা, এই সিনারিওটা চেঞ্জ হয়েছে, সেটা বোধহয় আমাদের কাছে একটু মোটিভেটিং ফ্যাক্টরও। তো এই জিনিসটা একটুখানি বলো, মানে কতটা চেঞ্জ হয়েছে এটা আগের থেকে? আচ্ছা, একটা জিনিস বলছি যে সেন্ট্রালের কেউ যদি বলে যে আমি চাকরি পাবো, টিচিং জব পাবো, সে পাবে, তাকে কেউ বাদ দিতে পারবে না। কেন? কারণ রিটিনের গুরুত্ব কিন্তু অনেকটাই। কোথাও 85% রিটিন, কোথাও হচ্ছে 80% রিটিনে যোগ হয়, আর যদি মানে মিনিমাম ধরি সেটা হচ্ছে 70% রিটিনে যোগ হবে, আর ইন্টারভিউতে ওই 30 মানে 15 বা 20 রেসপেক্টিভলি এইভাবে যোগ হবে। তার মানে রিটিনটা একটা বড় ফ্যাক্টর। তুমি যদি রিটিনে খুব ভালো পারো তাহলেই হবে। আরেকটা জিনিস তোমাদের বলি, ইন্টারভিউতে আমি ইংলিশ অত কিছু ভালো জানি না, কিন্তু আমি ভুলও বলি না। মানে ইংলিশটা যখন বলবে তখন খুব মেপে জুপে খরচ করতে হবে, তোমাকে যেটা জিজ্ঞেস করবে সেটা বলবে। ইন্টারভিউর একটা সুবিধে আছে সেন্ট্রালে, তোমাকে এখানে যেমন পুরো বাক্যটা শুনবে, ওখানে কিন্তু শুনবে না। আর একটা জিনিস, তুমি যেটা জানবে সেটা কিন্তু তোমাকে খুব স্পিডে বলতে হবে। ঠিক আছে, এটা একটা বড় কথা। তুমি যেটা জানবে সেটা কনফিডেন্স স্পিডে বলবে, সেটাতে ভুল হলেও কিন্তু সমস্যা নেই। যখন একটা বাস খুব স্পিডে চালাবে তখন দেখবে দু একটা খাদানে পড়লেও তোমার কেউ কিছু বলে না, যে তাড়াতাড়ি নিয়ে চলে যাবে, অ্যাক্সিডেন্ট করা চলবে না যদিও। তো এইটা একটা বড় ফ্যাক্টর। তো সেই জায়গাতে একটা ইন্টারভিউর কথা আমার বলি, আমি মোটামুটি 60-এর 54 পেয়েছিলাম। তো কারণ ওখানে হচ্ছে তুমি সাবজেক্টটার যে ইংলিশটা সেটা তোমাকে ভালো করে জানতে হবে। মানে তোমাকে একটা ডেফিনেশান বলছে, তুমি সেইটাকে এমনভাবে তৈরি করে যাবে সেটা যেন ওখানে স্পিডে বলতে পারে। সেটা কি করবে, তুমি যখন পড়বে না, কোনো একটা ধরো সাবজেক্ট পড়ছো, ইনস্টিটিউট বই পড়ছো বা কোনো একটা টপিক পড়ছো, তুমি যেভাবে পড়ছো সঙ্গে সঙ্গে তুমি সেটাকে বলার চেষ্টা করো, আয়নার সামনে বলার চেষ্টা করো, তারা কোনো একটা ডেফিনেশান সেটাকে বলার চেষ্টা করো, তাহলেই তোমার কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। ইন্টারভিউটা কিন্তু পড়া থেকে শুরু হয়। তোমরা যদি ভালো ইন্টারভিউর জন্য আলাদা করে প্রস্তুতি নেবে তখনই তুমি কেসটা খাবে। তোমার কিন্তু ওখান থেকেই পড়তে হবে, মানে তুমি যখন পড়ছো তখনই তুমি সেটাকেও বলার চেষ্টা করো, তাহলেই তোমার ইন্টারভিউতে হয়ে যাবে। আর সাবজেক্টটা খুব স্পিডে ইংলিশ বলতে বললে ব্যাস, ওরা শুধু কনসেপ্টটা চায়, ওরা ওইসব ইংলিশ জানো কি জানো কোনো ব্যাপার নেই। আর ইংলিশের সঙ্গে তুমি যদি একটু হিন্দিও বলো কোনো প্রবলেম নেই, যেখানে ইংলিশ আটকে যাবে সেখানে হিন্দিটা বলে দেবে। আরেকটা জিনিস বলে দিই, প্রিপারেশন যখন নেবে যারা হিন্দিতে, ওখানে যেহেতু নাম্বারটা থাকে হিন্দিতে ক্র্যাক করতেই হয়, তো সেখানে একটা জিনিস বলবো, যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রথমে অ আ ক খটা শিখতে হয়। হিন্দির যদি অ আ ক খটা ভালো করে চিনতে পারো, যুক্তাক্ষরটা ভালো করে চিনতে পারো, তাহলে তুমি কিন্তু হিন্দিতে ফেল করবে না। কারণ হিন্দিতে যে বানান ভুল বা বিভিন্ন জিনিসগুলো যে থাকে, গ্রামারগুলো পুরোপুরি হচ্ছে বাংলার মতো। তো শুধু তোমাকে অক্ষরটা চিনতে হবে, ব্যাস। এই হিন্দিটা নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে যে হিন্দির পড়াশোনাটা কীভাবে করবো, যেহেতু কেভিএসের ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে হিন্দি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো তুমি যেটা বললে অবভিয়াসলি সেভাবে সবাই প্রিপারেশন করবে, আর বাংলার সাথে বোধহয় অনেকটা মানে লিঙ্ক আছে মোটামুটি, অক্ষর একদম অক্ষর জ্ঞানগুলো জানলে আশা করা যায় কোনো সমস্যা খুব একটা কিছু হবে না।
তাহলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল যে আমরা কিভাবে পড়াশোনা করব বা কী করবো। এখন থেকেই যে প্রিপারেশন শুরু করা দরকার সেটা দাদা বললো যে সেটা এখনই খুব একটা প্রয়োজন নেই। যখন আমাদের নোটিফিকেশান বেরোবে, তাহলে আমাকে একটা জিনিস বলো, তাহলে এই যে সেন্ট্রালের পরীক্ষাগুলোর জন্য আমার এখন থেকে দরকার নেই। এই এসএসসির জন্য লোকে মোটামুটি 1-2 বছর আগে থেকে যখন একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসেছিলো, তখন মোটামুটি চারদিকে প্রচুর ব্যাচ ট্যাচ খুলে গেছিলো এবং সবাই সব ব্যাচে ট্যাচে ভর্তি হয়ে গেছিলো। সেই ব্যাচগুলো কোথায় বন্ধ হয়ে গেছে, এখন কিছু কিছু ব্যাচ হয়তো এখনও চলছে, মানে তাদের সাহস চূড়ান্ত, তারা এখনও কোথায় ব্যাচ চালাচ্ছে এবং সেখানে অনেকে পড়ছে। এই এসএসসির জন্য যারা ধর এসএসসির জন্য বসে আছে, রাজ্যে চাকরি করবে, রাজ্যের স্কুলে চাকরি করবে, তাদের ভবিষ্যৎ কী? যারা শুধু এসএসসির জন্য বসে আছে তাদের কিন্তু সমস্যা, তাদের কিন্তু বিকল্প পথ ভাবতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, দিনের পর দিন কিন্তু স্টুডেন্টের সংখ্যা কমছে, দিনের পর দিন। প্রচুর স্কুল আছে যেখানে হচ্ছে কিন্তু টিচার উদ্বৃত্ত। এই যে আমরা বলছি টিচার, প্রাইমারির কথা বলছি না, হাই স্কুলের কথা বলছি। ওয়েস্ট বেঙ্গলের হাই স্কুলের ক্ষেত্রে টিচার কিন্তু উদ্বৃত্ত। টোটাল স্টুডেন্টের সাপেক্ষে যদি আমরা সাইটে ঢুকি, টোটাল স্টুডেন্টের সাপেক্ষে টোটাল টিচার কিন্তু অনেকটাই বেশি আছে। দিনের পর দিন স্টুডেন্ট সংখ্যা কমতে থাকবে, স্কুল মার্চ হবে। আসলে টিচারের অসম বন্টনের জন্য আমরা হয়তো কোথাও দেখছি যে স্কুলে টিচার নেই, কিন্তু আদৌ টোটালের মানে সর্বমোট যদি দেখি সেখানে কিন্তু অন্য সিনারিও। ফলে এই মুহূর্তে রিক্রুটমেন্ট হবে বা কোনো মুহূর্তে রিক্রুটমেন্ট হবে, এই আশাটা মাথা থেকে ছেড়ে দিতে হবে। আর অনেকেই আছে যারা ভাবে যে খুব সস্তায় বা সহজে আমি চাকরিটা পেয়ে যাব, সেই জন্য মানে প্রত্যাশী হয়ে আছো, তাদের ক্ষেত্রে বলবো তোমরা আশাটা ছেড়ে দাও। যদি তোমাদের কোনোদিন অ্যাডভার্টাইজমেন্ট হয় তখন ভাবে যে তোমরা লটারি পেয়েছো, সেই লটারিটা তোমাকে নিতে হবে, লটারি একটা অনুষ্ঠান হবে, তো সেটা তোমাকে পেতে হবে। তার আগে পর্যন্ত কিন্তু নয়, কারণ মোটেও অবস্থা ভালো নয়। কেন নেবে তোমাদের? আগে তো স্টুডেন্ট থাকবে, তারপরে তো তোমাদের টিচারদের দরকার হবে। শুধু শুধু তো একটা রিক্রুটমেন্ট হয় না। তার মানে আমরা এখান থেকে যদি ডেসিফার করতে চাই, দুটো পয়েন্ট আমরা পাচ্ছি। 1 নম্বর হচ্ছে, যারা এসএসসির জন্য বসে আছো, এই ভরসাটা ছেড়ে দাও। হয় কম্পিটিটিভ ফিল্ডে আসতে হবে, অথবা সেন্ট্রালের যে পরীক্ষাগুলো সেগুলো একদম রিলিজিয়াসলি দিতে হবে। মানে এসএসসির ভরসায় বসে থেকে শুধুমাত্র এসএসসি হবে, কোনো না কোনো একদিন হবে, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক হবে, সেই ভরসায় বসে থাকা যাবে না। যাদের ক্ষেত্রে জেনারেশনাল ওয়েলথ আছে বা যাদের ক্ষেত্রে অপেক্ষা করার মতো দীর্ঘ বয়স আছে, তাদের কথা বাদ দিলাম, বাদ বাকিদের ক্ষেত্রে বলছি। অথবা কম্পিটিটিভ ফিল্ডে আসতে হবে, কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা করো, শুরু করো, পড়াশোনা করো, এবং যখন ভ্যাকেন্সি আসবে, যখন রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসবে সেন্ট্রালের পরীক্ষাগুলোর, তখন পড়াশোনাটা করতে হবে। সেটার জন্য 3-4 মাস পড়াশোনা এনাফ, সেটা দাদা বললো। এইখানে স্কুলের সাব ইন্সপেক্টর, স্কুলের সাব ইন্সপেক্টর নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, মোটামুটি একটা আলোচনা করা ছিল বেশ অনেক দিন আগে, সম্ভবত 1 বছর খানেক মতো আগে। স্কুলের সাব ইন্সপেক্টরের জন্য অনেকে অপেক্ষা করে থাকে যে এটা রাজ্যের একটা চাকরি, গেজেটেড অফিসারের চাকরি, এবং একটা পরীক্ষা দিয়েই চাকরি, একটা পরীক্ষা এবং তারপর একটা ইন্টারভিউ, এবং যদিও সেখানে একটা প্রশ্ন থাকে যে শুধু ইন্টারভিউর মার্কসের ওপর ওখানে প্যানেলটা তৈরি হয়। তো শুধু সাব ইন্সপেক্টরের জন্য যারা পড়াশোনা করার কথা ভাবছে, বা এটা যারা আশা করে বসে আছে, শুধু সাব ইন্সপেক্টরের জন্য কি পড়াশোনা করার এখন কিছু দরকার আছে, নাকি এটা যখন নোটিফিকেশান আসবে তখন দেখা যাবে? এটাও একটা কথা বলি, এটাও সেই যখন নোটিফিকেশান আগে আসবে তখন দেখা যাবে। তো আমার ক্ষেত্রে বলি, আমার 9 তারিখ বিয়ে ছিল, 2 তারিখ সাব ইন্সপেক্টর পরীক্ষা, তার আগে একটা পেয়ে গেছিলাম চাকরি। তো আমি ওটা মজা করে পরীক্ষা দিতে গিয়েছিলাম। তো যথারীতি ডাক পাই ইন্টারভিউতে, তখন আমি ভুবনেশ্বর থেকে আসি। সেটাও আবার ইন্টারভিউটাও মজা করে দেওয়া। তো মোটামুটি র্যাঙ্ক একটা হয়, 23 র্যাঙ্ক বোধ হয়, তো জয়েন করা হয়নি। তো সেক্ষেত্রে একটা জিনিস বলবো, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে অঙ্কগুলো না একটু লেংদি থাকে। গুগল সার্চ করলে সেন্ট্রালের যেভাবে টপিক ওয়াইজ অঙ্কগুলো দেখবে, সেন্ট্রালের যে বিভিন্ন টাইপের যে অঙ্কগুলো একটু লেংদি থাকে, সেইগুলো টুকে দেয়, জাস্ট টুকে দেয়। মানে কোনো নতুন কোনো অঙ্ক তুমি দেখবে না, দেখবে একটু বড় বড় টাইপের যে অঙ্কগুলো, যে কোনো বই দেখতে পারো। আর তোমাদের একটা কথা বলবো, যারা হচ্ছে টিচার রিক্রুটমেন্টের জন্য বই কিনবে না, পেপার 1, উপকার্স বলো, আরিহান বলো, আর গুপ্তা, ওখানে যে লেভেলের অঙ্কগুলো থাকে প্রত্যেকটা টপিকে, ধরো পার্সেন্টেজ, লাভ ক্ষতি, পুরো সেই লেভেলের অঙ্কগুলো কিন্তু এসআইএস পরীক্ষায় দেয়। ইংলিশটাও ঠিক একই রকমভাবে। তো একই রকম পড়লে তুমি বুঝতে পারছো অনেকগুলো পরীক্ষা দেওয়া যাবে। এখন তো তোমাদের ধরো বয়স কম, শিফটিংয়েও সমস্যা, বয়স বেশি, শিফটিংয়েও সমস্যা। সেই জন্য এমনভাবে তোমরা প্ল্যান করো যে একই রকম পড়লে কত বেশি পরীক্ষা দিতে পারবে। তোমরা হচ্ছে কনভার্জেন্ট হও না, ডাইভার্জেন্ট হও। আর যারা ধরো নোটিফিকেশনের অপেক্ষায় আছে, সেন্ট্রালের চাকরির পরীক্ষাগুলো দেবে, সেন্ট্রালের ইএমআরএস হোক বা অন্যান্য পরীক্ষাগুলো, সেগুলো দেবে। তুমি তো বলে যে এখন দরকার নেই, কিন্তু কেউ যদি মনে করে যে এখন থেকে টুকটাক করে কিছু অন্তত দেখে রাখবো,
তো তারা কি দেখবে এখন থেকে? তুমি সাবজেক্টের কথা বললে, যে সাবজেক্টের বিষয়টা আমরা আলোচনা করলাম। সাবজেক্ট তো প্রত্যেকের আলাদা সাবজেক্ট, সেই সাবজেক্টের জন্য করবে। যে জিনিসটা কমন, যেটা সবার জন্য একই, তো সেটার জন্য এখন থেকে কি করার প্রয়োজন আছে? তোমাদের একটা কথা বলবো, সব থেকে ভালো হয় তোমরা যারা যে সাবজেক্টে তোমরা ফ্রিতে হলেও যদি টিউশন পড়াও, ভালো 9, 10, 11, 12 ফ্রিতে হলেও এই সাবজেক্টটা পড়া। যদি মানে মানে এমনি টিউশন পড়াও তাদের তো কোনো সমস্যা নেই, তাহলে যে চ্যাপ্টারটা পড়াতে যাবে সেই চ্যাপ্টারটা একটু হাই লেভেলে পড়ে নেবে, গ্র্যাজুয়েশন লেভেলে পড়ে নেবে। এইটাই হচ্ছে টেকনিক। মানে তুমি ধরো কোনো একটা চ্যাপ্টার পড়াতে যাবে, ধরো আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলন, তুমি একটা 9, 10 বাচ্চাকে আর কত পড়াবে? কিন্তু তোমাকে সেইটা, তার যে হাই লেভেলগুলো, হায়ার লেভেলগুলো, এইচএস লেভেল বা গ্র্যাজুয়েশন লেভেল, তুমি সেটা পড়ে নেবে, তোমার দেখবে চ্যাপ্টারটা হয়ে গেল। এইভাবে তোমরা করবে। আর যদি কেউ না পড়াও, সে দেখবে চেষ্টা করবে ফ্রিতে হলেও পড়াও, তাহলে দেখবে তোমাকে পড়াতে গিয়ে গিয়ে তোমার জিনিসটা হয়ে যাবে। আর যদি তাও না করো, তাহলে এই 2-3 দিন ধরে একটু একটা নেবে যে একটা সপ্তাহে আমি এই দুটো চ্যাপ্টার পড়বো, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে পড়বে। কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা করবে। এই যে মানে যদি পড়ো যে পুরো চ্যাপ্টারটাই পড়তে হবে, উড়ে উড়ে পড়বে না। উড়ে উড়ে পড়লেই তোমাদের স্যাটিসফ্যাকশন চলে আসবে, ভাববে আমার সব চ্যাপ্টার হয়ে গেছে, কিন্তু কেস খেয়ে যাবে। তাহলে প্রথমে সিলেবাসটা দেখা জরুরি, একটু গুগল ঘেটে, ইউটিউব ঘেটে কীভাবে কতগুলো ধাপে পরীক্ষা হয় সেটা দেখাটা জরুরি। এইগুলো তো দেখা হলো। এবার কমন সাবজেক্ট যেগুলো, সেটার জন্য তুমি বললে যে মানে মোটামুটি ইরেসপেক্টিভ অফ স্ট্রিমস, যেটা সবাই পড়বে, যে সাবজেক্টগুলো সবাই পড়বে, সেটা তো মানে সেটা তুমি একটা আইডিয়া দিলে। কেউ যদি বই কিনতে চায়, এখন কোনো বই কিনে কিছু পড়াশোনা করবে, যেমন ধরো সেটা তোমার কেভির ক্ষেত্রে যেগুলো কমন, মানে যেটা সবার জন্য একই, সেইটা হোক, বা অন্যান্য পরীক্ষার জন্য ইএমআরএস এর জন্য ইংরেজি অঙ্কর যে বিষয়গুলো রয়েছে, তো এইগুলোর জন্য কেউ যদি বই কিনে পড়াশোনা করতে চায়, সে কি বই কিনবে? মানে এখন কি কোনো বই কেনার প্রয়োজন আছে? হ্যাঁ, বই দেখতে পারো। বই তো ধরো যে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সটাই চেঞ্জ হয়। মোটামুটি আর গুপ্তার পেপার 1 দেখতে পারো, যে কোনো পেপার 1 আর গুপ্তার, যারা টিজিটি বা পিজিটি যে লেভেলের দেবে। আর একটা আছে পার্সপেক্টিভ অফ এডুকেশন, প্রতীক শিবালিকের, এই বইটা কিনবে। আর এনসিআরটি যদি বই, এনসিআরটি তো বই সাবজেক্টটা রাখতেই হবে, ওটার তো আর কোনো চেঞ্জ হয় না। এছাড়াও তোমরা হয়তো দেখবে ত্রিপুরা বোর্ডের এসসিআরটি, ওখানে দেখবে বাংলাতে এনসিআরটির বইগুলো আছে। ওর ওয়েবসাইটে চলে যাবে, ওখানে দেখবে প্রত্যেকটা সাবজেক্টের বাংলা আছে, প্রত্যেকটা ক্লাসের, মানে আপ টু হচ্ছে 12। তো সেই বইগুলো তোমরা ডাউনলোড করে পড়বে, এইগুলো পড়বে। ইনিশিয়েটিভ সাবজেক্টটা তো বইটা রাখতেই হবে। আর পেপার 1 জন্য প্রতীক শিবালিক, আর যেটা বললাম তোমাদের হচ্ছে ওই আর গুপ্তার বই। এছাড়াও তোমাদের তো সিটেটের বইটা আছে, সিটেটের বইতে দেখবে এরকম পেডাগজি বা বিএডের অনেক কিছুই জিনিস আছে, ম্যাথের ট্যাথের এরকম অনেক কিছু জিনিস আছে, যারা মানে সায়েন্সের আছে। তো সিটেটের বইটা দেখবে। আর হিন্দির জন্য স্পেশালি বলছি, হিন্দি আর ইংলিশের জন্য সিটেটের মানে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট, হিন্দি আর ইংলিশ। ওখান থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো, হাতের কাছে যেহেতু আছে তোমাদের। আর একদম শেষের দিকে একটা জিনিস জিজ্ঞাসা করি, যাদের ধরো একদম প্রাথমিক স্টেজ, সিটেট দেবে ভাবছে, সদ্য বিএড করেছে, সিটেট দেবে ভাবছে, তো সিটেটের জন্য তো আরগুপ্তা তো একদম মাস্ট, ওটা পড়তেই হবে, সেটা পেপার 1 দিক বা পেপার 2 দিক, আরগুপ্তা পড়তেই হবে। তার সাথে আরিহান্ত, আচ্ছা। তো সিটেটের জন্য যারা ধরো শুরু করছে, সদ্য শুরু করছে, তাদের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্সের সাথে সাথে, প্রিভিয়াস ইয়ার্স করলো, তার সাথে সাথে আর কি বই এই মুহূর্তে কেনার প্রয়োজন রয়েছে? আমি শুধু সিটেটের কথা বলছি, বাদ বাকিগুলো তো আমরা মোটামুটি ডিসকাস করে ফেললাম। সিটেটের কথা এটা একটা জিজ্ঞাসা করছে, তার সঙ্গে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ইএমআরএস বা কেভিএস, এনভিএস, তুমি আরও যেগুলো বললে, এডাব্লিউএস, এগুলোর কথা বলা হলো। তার সাথে অন্য রাজ্যের যে পরীক্ষাগুলো, মানে অন্য রাজ্যের টিচিং, যেমন রিসেন্টলি সবাই বিহারে গিয়ে পরীক্ষা দিয়ে এসছে, তো এরকম কোন রাজ্যে আর পরীক্ষা দিতে পারে? আচ্ছা, বই যদি কিনতে হয়, সিটেটের বইটা তো পড়তে হবে, যেটা বললাম। তারপরে হচ্ছে আর কি কোশ্চেন করেছিলেন যেন, অন্য রাজ্যে তো বলবো আরেকটা। হ্যাঁ, এটা হচ্ছে সিটেটের জন্য কি বই পড়বে? সিটেটের জন্য তোমরা সিটেটের বইটা, আরিহান্টের বইটা কিনে নেবে, পড়বে। আর বিএডের একটা ইংলিশ ভার্সনের বই কিনবে, কারণ তোমরা বিএড বাংলাতে পড়েছো, ওখানে সব ইংলিশে পরীক্ষা দিতে হবে, তোমাকে ইংরেজিতে পরীক্ষা দিতে হবে, বা তোমাদের এই যে পেপার 1গুলো ইংরেজিতে পরীক্ষা দিতে হবে। সেই জন্য বিএডের একটা ইংলিশ ভার্সন বই কিনবে, মানে যেটা পেডাগজির বই, আর একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট। আর অন্যান্য স্টেটের যদি বলতে পারি, তাহলে ইউপি, ঝাড়খণ্ড, আর হচ্ছে আমাদের বিহার। তো ঝাড়খণ্ডটা কিন্তু আমাদের সব পেয়ের জন্যও ভালো, মানে আর আমাদের অ্যাটমসফিয়ারও খুব হেলদি অ্যাটমসফিয়ার, আমাদের সঙ্গে মেশে। আর বাংলাটাও যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওখানে, তো ঝাড়খণ্ডের জন্য খুব ভালো। তো অনেকেই আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঝাড়খণ্ডে প্রত্যেক দিন মানে চাকরি করে এখানে চলে আসে, যেমন পুরুলিয়া বা বীরভূম, এবং অনেকেই আছে যে ডেলি প্যাসেঞ্জারি করে। তো সেই জন্য এই 3টে স্টেট তোমরা মোটামুটি টার্গেট করবে। আর এই তাহলে আমরা এই মানে গত কয়েক মিনিট জুড়ে, বেশ খানিকটা সময় জুড়ে আমরা চেষ্টা করলাম যে মোটামুটি একটা ব্লু প্রিন্ট পাওয়ার,
যাদের ক্ষেত্রে বিএড রয়েছে, যারা বিএড করেছে বা ডিএলএডও যারা করেছে, তাদের ক্ষেত্রেও তারা কীভাবে এগোবে, কী কী পরীক্ষার জন্য এগোতে পারে, মানে তাদের জন্য অপরচুনিটি কী কী আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম এবং কীভাবে প্রিপারেশনটা কীভাবে হতে পারে। আমি একদম লাস্টে প্রদীপদাকে বলবো যে তুমি একটুখানি সবার জন্য একটা ওভারঅল মানে ছোট করে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করো, বা একটু সবাইকে মানে মোটিভেট করার চেষ্টা করো যে কী মানে বেশিরভাগই যাদের ক্ষেত্রে বিএড রয়েছে ডিমোটিভেটেড একটা ফিলিং মানে থাকেই সবার ক্ষেত্রে, ডিমোটিভেটেড হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকেই, কারণ এই যে এত খরচা করে অনেকের ক্ষেত্রে ঘটিবাটি বিক্রি করে বিএড করার মতো একটা পরিস্থিতি হয়, এত খরচ বিএডের ক্ষেত্রে। এবং সেই ডিগ্রিটা করে আলটিমেটলি যখন সেই ডিগ্রিটা কাজে লাগছে না কোনো, সেটা অবভিয়াসলি একটা ডিমোটিভেশনের তো কারণ হবেই। তো তুমি তাদের জন্য একদম শেষে কিছু বার্তা দিয়ে বা কিছু কথা বলে তাদের জন্য তুমি শেষ করো। আচ্ছা, যারা বিএড করে আছো, শুধুমাত্র টিচিং জবের জন্য ভাবছো, তারা সাবজেক্টটা হচ্ছে ইংরেজিতে পড়ার চেষ্টা করো। এনসিইআরটি বইটা পড়লেই হবে, পড়বে এবং বলবে। যখনই তুমি বলতে পারবে, ধরো একটা ডেফিনেশন যখন ইংলিশে পড়তে হবে, তখন জানবে তোমার পড়াটা হয়েছে। তুমি বোঝানো না পর্যন্ত কিন্তু তুমি পড়াটা হবে না। তুমি একটা শিখে নিয়ে এলে, একটা রান্না শিখে নিয়ে এলে, যতক্ষণ না তুমি রান্নাটা করে কাউকে খাওয়াতে পারছো, সে স্যাটিসফাইড হচ্ছে, তখন কিন্তু রান্নাটা হবে না। তো সেই জন্য ওইগুলো পড়ো। আর তোমাদের দেখো একটা জিনিস, যে সবাই তো চাকরি পাবে না, কিন্তু কিছু জন আছো যে যারা জানো যে না আমার এখানেই দিলেও চাকরি, যারা ধরো পাবে না, তারা ওয়েস্ট বেঙ্গল হলেও পাবে না। মানে পিওরভাবে যদি ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা দাও, সেখানেও পাবে না, কারণ ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেনও কিন্তু সোজা হয় না, যথেষ্ট কঠিন হয়। তো যারা পাবে সব জায়গাতে পাবে। এবার কি ওখানের জন্য তোমাকে একটু এক্সট্রা কিছু খাটতে হবে। তুমি সেইভাবে খাটবে, সাবজেক্টটা ইংলিশে পড়ো। তারপরে যাদের সিটেট দেওয়ার দরকার হবে তাদের সিটেটটা দাও। আর হচ্ছে পেপার ওয়ানটা পড়বে, আর যে যে জিনিসগুলো বললাম পড়বে। এইভাবে তোমরা অন্তত পক্ষে বইগুলো সব কিনে রেখে দাও। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো তারা বইগুলো কিনে রেখে দেবে, যে ব্লু প্রিন্টটা পুরোপুরি মাথায় থাকবে। অ্যাপ্লাইটা করবে যেদিন থেকে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে বা বেরোবে বলছে সেদিন থেকে। ওরা আগে থেকে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেয় একটা ছোট করে, তো সেদিন থেকে পড়াশোনা শুরু করবে, মেন্টালি প্রিপেয়ার থাকবে। আর যারা পাবে দেখবে সব জায়গাতেই পাবে। একটা জিনিস জানবে, এই যে জব না, জব ইজ নট গিভেন, ইজ অবটেইনড। তোমাদের যখন মার্কশিট থাকবে, সেখানে লেখা থাকবে, দেখবে কোনো কিছু একটা জায়গায় ফর্ম ফিল আপ করবে, তখন দেখবে মার্কস অবটেইনড, মানে তোমাকে ছিনিয়ে নিতে হবে, তার জন্য তোমাকে পড়তে হবে। তো সেই জন্য সেই জায়গাটায় তোমাকে করতে হবে। দিনের পর দিন তো বুঝতেই পারছো জবের সংখ্যা কমছে, লোকের সংখ্যা বাড়ছে, কম্পিটিশন সেই লেভেলের। তাহলে তোমাকে সেই জায়গায় যেতে হবে। যেহেতু এই পরীক্ষাগুলোতে রিটিনটা একটা মেন ফ্যাক্টর, সেই জন্য তোমাকে সাবজেক্টটা একটু ভালো করে, মানে সাবজেক্টের যে এবিলিটি বা বুৎপত্তি, সেটা কিন্তু একটু ভালো করে জেনে রাখতে হবে। যার সাবজেক্টে কনফিডেন্স আছে সে আরও বাড়াও, যার কনফিডেন্স নেই তাকে ওই জায়গায় নিয়ে যেতে গেলে কি করতে হবে নিজেই ভালো করে জানো, সেইভাবেই করবে। তো অল দ্য বেস্ট।